চিনতে নাকি সোনার ছেলে? ক্ষুদিরামকে চিনতে রুদ্ধ শ্বাসে প্রাণ দিল যে মুক্ত বাতাস কিনতে। বিপ্লবী ক্ষুদিরাম বসুকে নিয়ে লিখেছেন আল মাহমুদ। স্কুল কলেজের বইপত্রে তার নামটা জানলেও এই বিপ্লবী সম্পর্কে কতটুকুই বা আমরা জানি। হাসি মুখে ফাঁসির মঞ্চে গিয়ে দাঁড়িয়েছিলেন ক্ষুদিরাম। বাংলা তথা ভারতবর্ষ হারিয়েছিল এক নির্ভীক সন্তানকে। স্বাধীনতার স্বপ্নে যিনি মৃত্যু ভয়কেও বশ করেছিলেন। এমনকি ফাঁসির মঞ্চে তার শেষ কথা চমকে দিয়েছিল উপস্থিত সকলকে। জন্মের পরই ছেলে মারা যাবে, এই অন্ধবিশ্বাসে তার মা লক্ষ্মীপ্রিয় দেবী 3 মুঠো খুদের বিনিময়ে তাকে বিক্রি করে দিয়েছিলেন মাসির কাছে। সেই থেকেই তার নাম হয় ক্ষুদিরাম। ক্ষুদিরাম বসু 1889 সালের 3রা ডিসেম্বর মেদিনীপুর শহরের কাছাকাছি কেশপুর থানার অন্তর্গত মৌবনী গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা ত্রৈলোক্যনাথ বসু ছিলেন নারাজলের তহসিলদার। তার মায়ের নাম লক্ষ্মীপ্রিয়া দেবী। 3 মেয়ের পর মায়ের চতুর্থ সন্তান ক্ষুদিরাম। 2 ছেলে অকালে মৃত্যুবরণ করেন। তাই ছোট ছেলের মৃত্যুর আশঙ্কায় লক্ষ্মীপ্রিয়া দেবী তখনকার সমাজের নিয়ম অনুযায়ী তাকে তার বড় দিদির কাছে 3 মুঠো খুদের বিনিময়ে বিক্রি করে দেন। খুদের বিনিময়ে কেনা হয়েছিল বলে পরবর্তী সময়ে নাম রাখা হয় ক্ষুদিরাম। ক্ষুদিরাম শৈশব থেকেই দুরন্ত ও বেপরোয়া প্রকৃতির ছিলেন। এই দুরন্ত প্রকৃতির সাথে বিপ্লবী চেতনার ছোঁয়া পেয়ে ক্ষুদিরাম যেন এক অগ্নিস্ফুলিঙ্গ হয়ে উঠলেন। বাংলায় গুপ্ত সংঘের প্রতিষ্ঠাতা সদস্য হেমচন্দ্র কাননগোর সাথে ক্ষুদিরামের প্রথম সাক্ষাতের ঘটনায় তার কিছুটা আঁচ পাওয়া যায়। ক্ষুদিরামের বয়স তখন 13-14 বছর। একদিন হেমচন্দ্র কাননগো মেদিনীপুরের রাস্তা দিয়ে যাচ্ছিলেন। ক্ষুদিরাম তাকে দেখে দৌড়ে এসে তার বাইক আটকালেন। বললেন, আমাকে একটা রিভলভার দিতে হবে। হেমচন্দ্র অচেনা অজানা এক ছোকরার থেকে এই ধরনের আবদার শুনে স্বাভাবিকভাবেই বিরক্ত হলেন। জিজ্ঞেস করলেন, তুই রিভলভার দিয়ে কি করবি? ক্ষুদিরাম জবাব দিলেন, সাহেব মারব। এরপর তিনি ইংরেজদের অত্যাচার নির্যাতনের কাহিনী বলে কেন সাহেব মারবেন সেসব যুক্তি দিতে শুরু করলেন। হেমচন্দ্র সেদিন তাকে ধমক দিয়ে পাঠিয়ে দিলেও তার প্রেরণা দেখে অভিভূত হয়েছিলেন। ক্ষুদিরামের বয়স যখন মাত্র 5 বছর তখন তিনি তার মাকে হারান। 1 বছর পর তার পিতার মৃত্যু হয়। তখন তার বড় দিদি অপরূপা তাকে দাসপুর থানার এক গ্রামে নিজের বাড়িতে নিয়ে যান। অপরূপার স্বামী অমৃতলাল রায় ক্ষুদিরামকে তমলুকের হ্যামিল্টন হাই স্কুলে ভর্তি করে দেন। মাত্র 13 বছর বয়স থেকেই তিনি স্বাধীনতা ও বিপ্লবী কর্মকাণ্ডে জড়িত হয়ে পড়েন। 1908 সালের 30 এপ্রিল বিহারের মুজফ্ফরপুরে ইউরোপিয়ান ক্লাবের সামনে বিপ্লবী প্রফুল্ল চাকির সঙ্গে বোমা ছুড়ে হত্যা করতে গিয়েছিলেন অত্যাচারী ব্রিটিশ বিচারক ম্যাজিস্ট্রেট কিংসফোর্ড সাহেবকে। কিন্তু দুর্ভাগ্যবশত যে গাড়িটিতে তারা বোমা ছুড়েছিলেন তাতে ছিলেন না কিংসফোর্ড। এর বদলে 2 ইংরেজ মহিলার মৃত্যু হয়। প্রফুল্ল চাকি আত্মহত্যা করলেও ক্ষুদিরাম ধরা পড়েছিলেন ব্রিটিশদের হাতে। বিচারে তার ফাঁসির রায় দিয়েছিলেন ব্রিটিশ বিচারক মিস্টার কনরো। রায় ঘোষণার পর ক্ষুদিরামের মুখে ছিল হাসি। অল্প বয়সী ক্ষুদিরামকে বিচারক কনরো প্রশ্ন করতে বাধ্য হয়েছিলেন ফাঁসিতে যে মরতে হবে সেটা সে বুঝেছে কিনা। ক্ষুদিরাম ও প্রফুল্ল সম্পূর্ণ একনিষ্ঠতা ও ত্যাগের সাথে কাজ করলেও কিছু ভুল তারা করে বসেছিলেন। বিপ্লবীদের তরফ থেকে তাদের ওপর নির্দেশ ছিল যে তারা যেন মিশনের সময় অন্য কোনো প্রদেশের লোকের অনুকরণে পোশাক পরিধান করে, এরপর মিশন শেষে আবার যেন বাঙালি পোশাক পরে। কিন্তু অবস্থা দৃষ্টে মনে হচ্ছে তারা তা করেননি। ভুল ছিল আরও একটি, রিভলভার জিনিসটির প্রতি ক্ষুদিরামের দুর্বলতা ছিল আগে থেকেই। অপব্যবহারের ভয়ে এর আগে এটি তার হাতে দেওয়া হয়নি। কিন্তু এই মিশনে তার এবং প্রফুল্ল দুজনের কাছেই একটি করে রিভলভার দেওয়া হয়েছিল। এছাড়া ক্ষুদিরাম লুকিয়ে নিজে আরেকটি রিভলভার নিয়েছিলেন অস্ত্রাগার থেকে। বোমা বিস্ফোরণ হওয়ার পর
রিভলভার ফেলে দেওয়ার জন্য তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছিল, কিন্তু রিভলভারের প্রতি আকর্ষণের কারণেই সম্ভবত ক্ষুদিরাম সেটি করতে পারেননি। পরদিন যখন তাকে ধরা হয় তখন তিনি 2 হাতে খাবার খাচ্ছেন, আর পাতলা জামার 2 পকেটে ঝুলছে 2টি রিভলভার। এছাড়া তাদের বলা হয়েছিল ধরা পড়লে উকিলের সাথে পরামর্শ করা ব্যতীত যেন মুখ না খোলে। কিন্তু ক্ষুদিরাম ধরা পড়ার পর ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তবে অবশ্য সেখানে তিনি তার আর প্রফুল্ল ব্যতীত গুপ্ত সংঘের কারো কথাই উল্লেখ করেননি। বলেছিলেন সব পরিকল্পনা তারা দুজন মিলেই করেছিলেন। এভাবে তিনি গুপ্ত সংঘকে সন্দেহের বাইরে রাখার চেষ্টা করেন। আর ওদিকে প্রফুল্ল তো গ্রেপ্তার এড়াতে আত্মহত্যাই করে ফেলেন। স্বাধীনতার আকাঙ্ক্ষায় এমনই নির্ভীক ছিলেন মেদিনীপুরের এই বিস্ময় বালক। রায় ঘোষণার পর জীবনের শেষ কয়েকটা দিনে কারাগারে বসে মাতসিনি, গ্যারিবোল্ডি ও রবীন্দ্রনাথের লেখা পড়তে চেয়েছিলেন। 10 আগস্ট আইনজীবী সতীশচন্দ্র চক্রবর্তীকে ক্ষুদিরাম বলেছিলেন, রাজপুত নারীরা যেমন নির্ভয়ে আগুনে ঝাঁপ দিয়া জৌহর ব্রত পালন করিত, আমিও তেমন নির্ভয়ে দেশের জন্য প্রাণ দিব। আগামীকাল আমি ফাঁসির আগে চতুর্ভুজার প্রসাদ খাইয়া বদ্ধভূমিতে যাইতে চাই। ফাঁসি হওয়ার সময় ক্ষুদিরামের বয়স ছিল 18 বছর 7 মাস 11 দিন, যেটা তাকে ভারতের কনিষ্ঠতম ভারতের বিপ্লবী অভিধায় অভিষিক্ত করেছিল। পরাধীন ভারতবর্ষের মানুষ স্বাধীনতার জন্য ব্যাকুল হয়ে উঠেছিল। দেশের মানুষের মুক্তির সেই আকুতিকে বুকে ধারণ করেছিল ক্ষুদিরাম ও প্রফুল্ল চাকির মতো বিপ্লবী কিছু কিশোর। জীবনের মতো অমূল্য সম্পদকে তুচ্ছ জ্ঞান করে ওরা দেশের শত্রুদের তাড়িয়ে দিতে বন্ধুর পথ বেছে নিয়েছিল। তাদের সেই অসীম সাহসিকতা ইংরেজদের ভিত নাড়িয়ে দিয়েছিল। ইংরেজরা ফাঁসিতে চড়িয়েছিল ক্ষুদিরামকে। ফাঁসির মঞ্চেও মাথা উঁচু করে হাসি মুখে দাঁড়িয়েছিলেন কিশোর ক্ষুদিরাম। ফাঁসির রায় শোনাবার পর তাকে জিজ্ঞেস করা হয়েছিল কি তার শেষ ইচ্ছা। ক্ষুদিরাম দৃঢ় কণ্ঠে বলেছিলেন তিনি দেশের মানুষকে বোমা বানানো শিখিয়ে যেতে চান। 1908 সালের 11 আগস্ট জেলের ভেতরে ডান দিকে একটু দূরে প্রায় 15 ফুট উঁচুতে ফাঁসির মঞ্চ। 2 দিকে ছিল 2টি খুঁটি, তার উপর একটি মোটা লোহার রড ছিল আড়াআড়ি ভাবে লাগানো। সেই রডের মাঝখানে মোটা এক গাছে দড়ি বাঁধা ছিল, তার শেষ প্রান্তে ছিল মরণ ফাঁস। ক্ষুদিরামকে সেই মঞ্চে নিয়ে এসেছিলেন ব্রিটিশ সরকারের 4 পুলিশ। তথ্য বলছে ক্ষুদিরামই হাঁটছিলেন আগে, যেন তিনি সিপাহীদের টেনে আনছেন। ফাঁসির আগে উপস্থিত আইনজীবীদের দিকে তাকিয়ে হেসে ফেলেছিলেন ক্ষুদিরাম। তারপর পিছমোড়া করে বাঁধা হয় 2 হাত। ফাঁসির মঞ্চে এসেও যে প্রশান্তি ছিল তার মনে, তা সবচেয়ে বিস্ময়কর। গলায় ফাঁসির দড়ি পরানো মাত্রই জল্লাদকে ক্ষুদিরাম প্রশ্ন করেছিলেন, ফাঁসির দড়িতে মোম দেয়া হয় কেন? এটাই ছিল ক্ষুদিরামের জীবনের শেষ কথা। জল্লাদ বিস্ময়ে কিছু বলতে পারেননি। বিস্ময়ে হতবাক হয়ে গিয়েছিলেন ব্রিটিশ জেলার সহ উপস্থিত সকলেই। ফাঁসির আগে কি করে কারোর মনে এই প্রশ্ন আসতে পারে? ক্ষুদিরামের মৃত্যুর 1 শতাব্দীরও বেশি সময় পেরিয়ে গেলেও এই বাঙালির নামটি এখনো বিপ্লবের প্রতীক হয়ে আছে। ক্ষুদিরাম যুগে যুগে আমাদের অনুপ্রেরণা দিয়ে আসছেন মুক্তির স্বপ্ন দেখতে, অন্যায়ের প্রতিরোধ করতে। বিপ্লবী ক্ষুদিরামের আত্মত্যাগের চেতনাকে হৃদয়ে ধারণ করে বাঁকুড়ার লোককবি পীতাম্বর দাস রচনা করেন এক কালজয়ী সঙ্গীত, যা আজও আমরা প্রায় বাউল, সাধক ও কবিয়ালদের কণ্ঠে আচমকা শুনতে পাই। একবার বিদায় দে মা, আমি হাসি হাসি করব ফাঁসি, দেখবে ভারতবাসী। একবার বিদায় দে মা।